২০২৫ সাল কূটনীতির জন্য বেশ বড় একটা বছর ছিল বলে মনে হচ্ছিল। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংঘাতে একের পর এক যুদ্ধবিরতির ঘোষণা আসছিল। কিন্তু এই ঘোষণাগুলোর আড়ালে আসল গল্পটা কি? চলুন একটু গভীরে গিয়ে দেখি। হ্যাঁ, ছয়টা বড় সংঘাতে যুদ্ধবিরতি। কিন্তু এই খবরের শিরোনামের পেছনে আসল ঘটনাটা কি? আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই খুঁজে বের করার চেষ্টা করব। আমরা দেখব চুক্তিগুলো আসলে কতটা মজবুত ছিল আর সূত্রগুলো থেকে পাওয়া তথ্য আমাদের কি বলে। তো চলুন প্রথমে প্রেক্ষাপটটা একটু দেখে নেওয়া যাক। ২০২৫ সালকে বলা হচ্ছে যুদ্ধবিরতির বছর। বিশ্বজুড়ে যেন একটা চুক্তির ঢেউ এসেছিল। মনে হচ্ছিল বিভিন্ন সংঘাত সমাধানের একটা আন্তরিক চেষ্টা চলছে। আচ্ছা, তাহলে এই ৬টা চুক্তি ঠিক কী ছিল? চলুন কাগজে কলমের চুক্তিগুলো একবার দেখে নিই। এই যে দেখুন, এই টেবিলটা এক নজরে পুরো বছরের ছবিটা আমাদের সামনে তুলে ধরছে। মে মাসে ভারত পাকিস্তান দিয়ে শুরু, আর তারপর দেখুন একে একে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ককেশাস সব গুরুত্বপূর্ণ অঞ্চলেই যুদ্ধবিরতির ঘোষণা। প্রত্যেকটা চুক্তিই কিন্তু তার নিজের জায়গায় খুব তাৎপর্যপূর্ণ ছিল। প্রথমে আসি হামাস আর ইসরায়েলের চুক্তিতে। এটা কিন্তু বেশ বড় একটা ব্যাপার ছিল। এখানে শুধু জিম্মি আর বন্দি বিনিময়ে নয়, গাজায় মানবিক সাহায্য পৌঁছানোর জন্য রাফার সীমান্ত খুলে দেওয়ার মতো একটা গুরুত্বপূর্ণ শর্তও ছিল। আর ইসরায়েল আর ইরানের ব্যাপারটা, তাদের মধ্যে তো সরাসরি হামলা হামলা চলছিল। তো এই যুদ্ধবিরতির মূল লক্ষ্যই ছিল এই সরাসরি সংঘাতটা থামানো, উত্তেজনা কমানো। ভারত আর পাকিস্তানের চুক্তিটা ছিল বেশ সোজাসাপটা, সীমান্তে উত্তেজনা কমানোর জন্য একটা পূর্ণাঙ্গ সামরিক যুদ্ধবিরতি। অন্যদিকে কঙ্গো আর রুয়ান্ডার চুক্তিটা কিন্তু আর একটু জটিল। এখানে শুধু সীমান্ত সহিংসতা বন্ধ করাই লক্ষ্য ছিল না, বরং একসাথে নিরাপত্তা নিশ্চিত করা এবং ওই অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার মতো কঠিন কাজও এর অন্তর্ভুক্ত ছিল। আর আর্মেনিয়া ও আজারবাইজান, তাদের মধ্যে নাগর্ণ কারাবাখ নিয়ে তো দশকের পর দশক ধরে সংঘাত চলছে। তো এই চুক্তিটাকে সেই বিবাদের সমাধানে একটা বিরাট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছিল। থাইল্যান্ড আর কম্বোডিয়ার যুদ্ধবিরতিটা এসেছিল বিহার মন্দির এলাকা নিয়ে ব্যাপক গোলাগুলির পর। মানে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠার পরেই এই চুক্তিটা হয়। তো এতক্ষণ আমরা দেখলাম কাগজে কলমে চুক্তিগুলো কতটা আশাব্যঞ্জক ছিল, কিন্তু এখানেই আসল গল্পটা শুরু। এর সব চুক্তির মধ্যেই কিছু সাধারণ দুর্বলতা বা বলতে পারেন ফাটল ছিল, যা প্রায় সব ক্ষেত্রেই দেখা গেছে। এই যেমন ধরুন অস্পষ্ট শর্ত। ইসরায়েল ইরান চুক্তিতে কোনো টাইমলাইন বা পর্যবেক্ষণের কথাই বলা নেই। তার ওপর ইরান তো বলছে তারা নাকি চূড়ান্ত অনুমোদনই দেয়নি। আবার থাইল্যান্ড কম্বোডিয়ার ক্ষেত্রে আমেরিকার বাণিজ্য চাপকে ব্যবহার করা হয়েছিল। এতে পুরো প্রক্রিয়াটার স্বচ্ছতা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠে যায়। এই বিষয়টা তো আরও মজার, বা বলা ভালো জটিল। ভারত পাকিস্তান চুক্তির উৎস নিয়েই দুই রকম কথা। ভারতের প্রধানমন্ত্রী বলছেন প্রস্তাবটা পাকিস্তান দিয়েছিল, এখানে আমেরিকার কোনো ভূমিকা নেই। একবার ভাবুন, একটা চুক্তির শুরু নিয়েই যদি এমন মতভেদ থাকে, তাহলে এর ভিত্তিটা কতটা শক্ত হতে পারে। এই স্লাইডটা একটা বিরাট ফারাক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। দেখুন, ডিআরসি আর রুয়ান্ডার চুক্তির প্রধান লক্ষ্য ছিল M23-র মতো সশস্ত্র গ্রুপকে নিরস্ত্র করা, অথচ যে কিনা ওই অঞ্চলের সবচেয়ে বড় মাথাব্যথার কারণ, সেই M23 গ্রুপই চুক্তির অংশ ছিল না। ফলাফল যা হওয়ার তাই হয়েছে, নিরস্ত্রীকরণ প্রক্রিয়া থমকে গেছে। চুক্তিতে শর্ত থাকাই তো সব না, তাই না? আসল পরীক্ষা তো বাস্তবায়নে, আর এখানেই দেখা যাচ্ছে বড়সড় ব্যর্থতা। হামাস ইসরায়েল চুক্তিতে মৃত জিম্মিদের দেহাবশেষ ফেরত দেওয়ার কথা থাকলেও তা হয়নি। ভারত পাকিস্তানও এখনও একে অপরের দিকে আঙুল তুলছে। আর ডিআরসি রুয়ান্ডা চুক্তিতে তো ক্ষতিগ্রস্ত মানুষদের বিচার বা ক্ষতিপূরণের কোনো কথাই নেই, যা মানবাধিকার গোষ্ঠীগুলো তুলে ধরেছে। আর সম্ভবত সবচেয়ে বড় সমস্যাটা হলো এটাই, এই চুক্তিগুলো আসলে মূল যে রোগ তার কোনো চিকিৎসা করেনি। এগুলো ছিল অনেকটা ব্যথানাশকের মতো, যা সাময়িক আরাম দেয়। কিন্তু সংঘাতের আসল কারণগুলো, যেমন ইরানের পারমাণবিক কর্মসূচি, গাজার ভবিষ্যৎ কী হবে, বা কারাবাগ থেকে বিতাড়িত মানুষদের নিরাপত্তা, এইসব মৌলিক প্রশ্ন অমীমাংসিতই রয়ে গেছে। তাহলে আমরা যা দেখলাম তাতে একটা প্যাটার্ন বেশ পরিষ্কার, তাই না?
এই চুক্তিগুলো আসলে এক ধরনের কাগজে শান্তি প্রতিষ্ঠা করেছিল, মানে যা কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ। 6টি চুক্তি, কিন্তু গল্পটা প্রায় একই। সবগুলোর মধ্যেই রয়েছে ভঙ্গুরতার একটা সাধারণ প্যাটার্ন। এই অবস্থাকেই আমরা বলতে পারি ভঙ্গুর শান্তি। এটা এমন একটা পরিস্থিতি যেখানে বাইরে থেকে দেখলে মনে হয় সংঘাত থেমে গেছে, কিন্তু এর ভিত্তি এতটাই নড়বড়ে যে যেকোনো সময় ভেঙে পড়তে পারে। কারণটা কি? কারণ হল শর্তগুলো অস্পষ্ট, আসল সমস্যাগুলোর কোনো সমাধান হয়নি, আর অনেক সময় যারা সংঘাতের মূল হোতা তারাই আলোচনা টেবিলে নেই। তো সব মিলিয়ে এই সূত্রগুলো আমাদের একটা যুদ্ধবিরতির বছরের গল্প শোনায়, কিন্তু তার চেয়েও বড় একটা প্রশ্ন রেখে যায়। প্রশ্নটা হলো, একটা অস্থায়ী যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিতে পরিণত করতে ঠিক কী লাগে? সম্ভবত 2025 সালের এই চুক্তিগুলো থেকে আমাদের জন্য এটাই সবচেয়ে বড় শিক্ষা।